কোনো কাজের প্রতি ভালোবাসা আর পরিশ্রম করার মানসিকতা থাকলে সাফল্য দেরি করে আসলেও অবশ্যই ধরা দেয়। নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আর একটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম, এখন মোটামুটি অনেকটাই ভালো আছি আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার মতো যথেষ্ট এনার্জি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। তোমরা যে ভিজিট করো আর আমাকে যে ভালোবাসো এর জন্য আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ। সকালবেলাটা কিন্তু এইরকমভাবেই শুরু হয় আমাদের, এই যে নিম পাতা, পুদিনা পাতা, কারি পাতা এইগুলো দিয়ে। এইগুলো খেলে দেখেছি শরীরটা অনেক বেশি এনার্জেটিক ফিল হয়। তো কয়েকদিন খাওয়া হয়নি, আবার কিন্তু চলে এসেছি। দেখো এইরকম কিন্তু প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, কখনো কখনো মিস হয়ে যায়, কিন্তু এই বেশ কিছুদিন হলো না ডেইলি রুটিনে এই একটা ভেষজ এই যে পাতাগুলো কিন্তু অ্যাড করেছি। এতে দেখছি অনেকটা এনার্জি গেইন হচ্ছে আর শরীরটা অনেক বেশি সুস্থ লাগছে। তবে আমার কি সমস্যা বলো তো, আমার তো স্পন্ডিলাইটিসের সমস্যা কোমরে, তো বেশি খাটাখাটনি হয়ে গেলে সত্যি কোমরে ব্যথা করে, এটাই হচ্ছে সমস্যা। তখন ওই কোমরে প্রচণ্ড কষ্ট হয়, হাঁটাচলা করতে কষ্ট হয়, এটাই হচ্ছে অসুবিধা। তাছাড়া কিন্তু শরীরটা কিন্তু মোটামুটি সুস্থ আছে। আমাদের কিন্তু ওই যে ওষুধের উপর ডিপেন্ডেন্সি, ওইটা কিন্তু ঈশ্বর এখনও দেননি। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু অনেক ভালো আছি, সুখে শান্তিতে আছি। আসল কথা না, ডাক্তার যদি কোনো বাড়িতে ঢোকে না, সেই বাড়িতে না একদম সংসারটা পুরো তছনছ করে দেয়, পুরো ছাড়খাড় করে দেয়। তো কোমর ব্যথাটা হয় আমার, ডাক্তার বলেছিল যে তুমি ঝুঁকে কোনো কাজ করবে না। তো কদিন ধরে না ওই যে গাছপালা নিয়ে একটু কাজকর্ম করতে গেলে আমার খেয়াল থাকে না, আমি ভারী কিছু যে যখনই তুলে ফেলি তখনই কোমরটা ব্যথা করতে শুরু করে। তো এই যে দেখো সকালবেলায় কিন্তু ননদ দিয়ে গেল কাঁঠাল, কাঁঠাল খাবো আর সঙ্গে মুড়ি, একটু চা খাবো। ওদিকে কিন্তু আমার রান্না অর্ধেকটা গুছিয়ে নিয়েছি, তবে কাঁঠাল দিয়ে একটু মুড়ি আর চা খেয়ে নেব। আর এই যে দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি, মেয়েরা ম্যাগি খাচ্ছে, তোমার দাদা আর আমি কিন্তু মুড়ি খেলাম, একটু বাদাম খেলাম আর সঙ্গে একটুখানি কাঁঠাল। কাঁঠালের বীজগুলো না বেশ ভালো লাগে খেতে, তো এটুকু একটু রোদ্রে শুকিয়ে নিলে ভেতরে কষ ভাবটা চলে যায়। দেখো এখানে পুঁই শাকগুলো কী সুন্দর হয়েছে আর এত সুন্দর বেড়েছে। তো আমি আজকে পুঁই শাক রান্না করব, ওই জন্য পুঁই শাক নিতে এলাম। এত সুন্দর বড় হয়েছে ডগাগুলো, দেখো কত। এই ডগাটাও কিন্তু বেশ বড় হয়েছে, দেখো। আমার ছাদটা না অনেকটাই জঙ্গল মতো হয়ে গেছে। একটা দিদি বলেছে যে তোমার ছাদটায় কিন্তু ক্ষতি হচ্ছে, তো সেটা আমরাও বুঝতে পারছি ছাদের ক্ষতি হচ্ছে। আসলে না এই কুমড়ো গাছ আর লাউ গাছের জন্য ছাদটা অনেকটাই নোংরা হয়ে যাচ্ছে আর জঙ্গল হয়ে গেছে। তো আমার তো কোমরে একটু সমস্যা হচ্ছে, ব্যথা করছে, আর তোমার দাদাও কদিন একটু ব্যস্ত আছে বলে না জঙ্গল হয়ে গেছে, ছাদটা পরিষ্কার করা হচ্ছে না। তবে দু একদিনের মধ্যে চেষ্টা করব ছাদটাকে পরিষ্কার করতে শুরু করার। একদিনে হবে না, তবে একটু একটু করে করলে ছাদটা অনেকটাই পরিষ্কার করে নিতে পারবো আশা করছি। আর এখানে দেখো উচ্ছে গাছে তো প্রচুর উচ্ছে হচ্ছে, আমার বেশ উচ্ছে হচ্ছে, মানে যা উচ্ছে হচ্ছে খাওয়া মোটামুটি খাওয়ারটা হয়ে যাচ্ছে। আর এই উচ্ছেগুলো খেতে কি যে সুন্দর লাগে না, কালকে সেদ্ধ দিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো খেতে। তো আরও কয়েকটা রয়েছে, সেগুলোও সেদ্ধ দেবো। আর দুটো হলে গাছ থেকে, কালকে দুটো হলে ওই দুটো নিয়ে চারটে দিলে আমাদের দুজনের হয়ে যাবে। তো এদিকে তো এই গাছটার থেকে নিলাম, আর এদিকে কিন্তু আমার লাউ গাছের পাশেও একটা গাছ হয়েছে, চলো সেই গাছটার থেকেও কিন্তু কয়েকটা নেব। তো এই যে গাছপালা সত্যি জঙ্গল হয়ে গেছে, ছাদটাকে একটু আবার একটু সুন্দর করে একটু কাটাই ছাটাই করে নিয়ে একটু ভদ্রস্ত করতে হবে। মানে এই যে বর্ষার সময় না প্রচুর গাছে ডালপালা বেড়েছে আর সত্যি জঙ্গল হয়ে গেছে, এটা কিন্তু দেখতে আমার বেশ লাগছে, আমার কিন্তু বেশ লাগছে। তবে ছাদের ক্ষতি হচ্ছে। এই দেখো এই যে এই সাইডে লাউ গাছের পাশে এখানে এই গাছেও কিন্তু দুটো উচ্ছে খাওয়ার মতো হয়ে গেছে। আর এই লাউ গাছের মরা পাতা এইগুলোর জন্য না কি করব বলো, লাউ গাছে এখনও লাউ হচ্ছে, কাটতেও মায়া লাগছে, এই জন্যই না মানে ছাদটা পুরো জঙ্গল হয়ে গেছে। তবে পরিষ্কার করে নেব খুব তাড়াতাড়ি আর কি, শিগগিরই পরিষ্কার করার ইচ্ছা আছে। আছে কটা লাউ আছে, এই যে একটা, এই যে দুটো আছে। এইদিকে কত সুন্দর সুন্দর পিঙ্ক পিঙ্ক করম চা, পাকতে আর একটু টাইম লাগবে। হ্যাঁ এটা পুরো পেকে গেছে, এই দেখো, দাঁড়াও আরও তুলে তোমাকে দিচ্ছি। এই দেখো এইটাও পেকে গেছে, এইটাও পেকে গেছে। হ্যাঁ পেকে গেলে, এই দেখো পেকে গেলে এরকম হয়ে যায়। এটা নাও তুমি, এটা তুমি নাও, এটা হ্যাঁ কষ থাকে, এটা তুমি নাও, এটা দিদির জন্য নাও। তো দেখো দুটো দুটো পাকা করম চা, এখনো কোষ আছে, এটা লবণ দিচ্ছি। হ্যালো, আমরা এটা দিদিকে দেবো, এটা আমি খাবো। তোমরা দেখলে বেশ কয়েকটা লাউ
পড়েছে আবার, ওই জন্য গাছটা কাটবো করে কাটতে পারছি না। তো উচ্ছেগুলো রেখে দেবো। আর এখন রান্না করবো পুঁই শাক রান্না করব, আর একটু চিকেনও রান্না করতে হবে আজকে, কারণ মেয়েরা ওই যে কদিন ধরে চিকেন খেতে চাইছে, ওই জন্য আজকে রান্না করতে হবে। আর এই পুঁই শাকটা সত্যি কথা বলতে এত ভালো লাগছিলো খেতে যে কি বলবো, আমার গাছের বলেই বলছি না, সত্যি নিজের হাতে লাগানো জিনিস সত্যি স্বাদই আলাদা। কেন বলো তো, এটাতে তো রাসায়নিক সার দেওয়া হয় না। তো নিজেরা আমরা যারা সবজি লাগিয়ে খাই তারা জানি কি দারুণ স্বাদ হয় নিজের গাছের সবজি যদি অর্গানিকভাবে লাগানো হয়, মানে পাতা পচা সার, গোবর সার এইগুলো দিয়ে যে গাছ করা হয়, সেই গাছের মানে ফল বা সবজি খেতে সত্যি ভীষণই ভালো লাগে। তো দেখো আমার এই যে রান্না নাড়ি চাড়ি নিলাম, একটু বেশ পাতাটা একটুখানি সাথে নিয়ে এবার একটুখানি জল দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না, যেহেতু সরু সরু ডগা তো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো কাতলা মাছ দিয়ে কিন্তু এগুলো রান্না করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে নিজের বাগানের সবজি রান্না করতে অনেক তৃপ্তি, আর সেইগুলো বাড়ির মানুষদের খাওয়াতে না সত্যি ভীষণই ভালো লাগে। তো এইটা তো আমার আর তোমার দাদার ভীষণ পছন্দ হয়েছিল, আর মেয়েরা তো খেয়েছে চিকেন দিয়ে। এদিকে সামার ভ্যাকেশন চলছে, দু মেয়ে বসে এই যে এখন বানাচ্ছে হচ্ছে ছোট্ট একটা ওই যে জগন্নাথের রথ বানাচ্ছে। তো বলছে যে জগন্নাথের রথ বানাবো আমরা, যেহেতু 4 দিন আর রথ আছে বাকি, সেই জন্যে। তো দুজন কি করবে, বাড়িতে বসে ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে, স্কুল নেই, তো এই জন্য দুজনে মিলে এইসব করছে। গ্লুগান দিয়ে, আসলে মেয়ের প্রজেক্টের জন্য কিন্তু প্রতিনিয়তই এই গ্লুগানটা লাগে। তো ওই যে দেখেছে গ্লুগান দিয়ে এরমভাবে বানায়, তো সেইটাই করছে। আসলে বাচ্চাদের এই ক্রিয়েটিভ কাজকর্মগুলো করতে দিতে হয়। ওই যে ভয় ভয় করলে হয় না, যে ভয় পাচ্ছি ইলেকট্রিক না, ইলেকট্রিকে আমার সেই বাড়িতে মেইন একটা লাগানো আছে, যেটা ইলেকট্রিকে কোনো প্রবলেম হলে কিন্তু ওই মিটারটা নেমে যাবে। সেই জন্য আমার কিন্তু বাড়িতে ইলেকট্রিকের প্রবলেম নেই, মানে সেফটির জন্য এটা করা হয়েছে যে মেইন সুইচটা অফ হয়ে যাবে যদি কোনো রকম শক লাগার পরিস্থিতি তৈরি হয়, সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। তো এদিকে দেখো আমি চলে এসেছি, রান্নাটা কমপ্লিট করব। রান্না করব চিকেন, আর আলুগুলো কেটে আমি একটু ভেজে নিচ্ছি, মশলাটাও রেডি করব। এখন দেখো এই যেখানে শুকনো লঙ্কা, জিরে, রসুন সব কিছুই কিন্তু, পেঁয়াজ সবগুলোই কিন্তু পেস্ট করে নেব। এগুলো দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে একদম মাখা মাখা করে একটু করবো আজকে চিকেনটা। মেয়ে বলেছে মা একদম কষা কষা করে রান্না করবে চিকেন, আর বেশি লঙ্কা দিও না। তো আমি খুব বেশি লঙ্কা দিইনি, মাংসটা কষিয়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দিলাম এই যে এই মাংসটা কিন্তু সেই যে আমি ষষ্ঠীর সময় যে কাটলেট করেছিলাম না সবাইয়ের জন্য বাড়ির, তখন কিন্তু তোমার দাদা ওই 4 কেজি একটা চিকেন কিনেছিল, সেইটাই কিন্তু দুটো তিনটে ভাগ করে রেখে দিয়েছিলাম। কারণ দেখো মেয়েরা না চিকেন ছাড়া খেতেই চায় না, কি করব, বাচ্চা মানুষ খেতে চায় না, বিশেষ করে আমার ছোটো মেয়ে খেতেই চায় না। ডাল হলে খায়, কিন্তু এই বেশ কদিন ধরে না এই যে ওর ঠিকমতো খাওয়া হয়নি, আমরা মাটন খেয়েছি এটা ওটা খেয়েছি, তো ও কিন্তু চিকেন ছাড়া খেতে চায় না। তো ওই জন্য ওর আর খাওয়া হয়নি ঠিকঠাক মতন, তাই জন্যই ওর জন্য একটু করতে হচ্ছে। আর খেতে চায় না চিকেন ছাড়া, মানে একটু মশলা ছাড়া। তো কী আর করা যাবে, বাচ্চারা একটু খেতে চাইলে তখন তো করতে হয় রান্না। আমরা খাই না খাই ওই অল্প করে রান্না করি, আমরা অন্য সবজি খাই, ডাল খাই, যা খাই, ওদের জন্য একটু মশলা করতে হয়, কারণ ওরা তো বাচ্চা, ওদের তো শরীরে প্রোটিনের দরকার। তো দেখো এই যে ভেন্ডি ভাজি, এই যে তরকারি, আর ওই যে চিকেনটা কমপ্লিট হয়ে গেলে ওদেরকে কিন্তু খেতে দিয়ে দেবো। তো আমাদের কিন্তু এখন এই বয়সে বেশি প্রোটিন খাওয়া ঠিক নয়, কিন্তু ওদের তো এখন বয়স, গ্রোয়িং এজ, ওদের এখন খাওয়ার বয়স, তাই না? তো আমরা ছোটোবেলায় খেয়েছি, এখন ওরা খাচ্ছে, এটাই তো নিয়ম, জগতের নিয়ম এটাই। মানে আমাদের মায়েরা যখন রান্না করতো তখন আমরা কড়াইয়ের পাশে গিয়ে ঘুরু ঘুরু করতাম, এখন দেখো রান্না করি, এখন কিন্তু খেতে অতটাও ইচ্ছা করে না, যে কখনো মনে হয় না আমি একটা পিস তুলে খাই, মনে হয় বাচ্চাদেরই দিই। মানে মায়েদের ধর্মই এরকম, তাই না বলো? আমি একা নই, আমাদের সমস্ত মায়েদেরই এরকম ধর্ম, যে আমরা রান্না করি, আমরা যা কিছু ভালো সেটা বাচ্চার পাতে তুলে দিতে পারলে আমাদের কতটাই না ভালো লাগে, ওরা খেলে আমাদেরই তৃপ্তিটা হয়, মানে এটাই হয় আর কি, সত্যি কথা বলতে। তো এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি, এবার দেখো এই যে একটুখানি কষিয়ে জল দিয়ে মাখিয়ে এটাকে নিয়েছি, ঢাকনা দিয়ে নিয়ে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, ওদের খেতে দিতে হবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, কদিন ধরে শরীরটা ভালো নেই বলে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে। ওই যে অসুস্থ শরীরে তোমাদের দাদা বলে শুয়ে থাকো, এই জন্যই দেরি হয়ে যায়। তো চিকেনটা ওই যে একটুখানি চাপা দিয়ে রেখেছি, মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা গেছে স্নানে, আর আমি এই সুযোগে ভাবছি বসে থেকে কি করব, এই লঙ্কাগুলোকে একটুখানি বোটাগুলো ছাড়িয়ে শুকিয়ে তারপরে এদের কৌটা ভরে রাখবো, না হলে আবার ফাঙ্গাস অ্যাটাক হয়। তো সেই জন্যই সুন্দর করে এদেরকে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর রোদ্রে দিয়ে একদম সুন্দর করে ড্রাই করব, তারপর কিন্তু কৌটায় ভরে রাখবো। আর আমি তো শুকনো লঙ্কা তোমাদের দাদা গুঁড়ো করে দেয়, সেইটা কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিই, যাতে অনেক দিন ভালো থাকে। ওদিকে করম চাটা মেয়ে খায়নি, রেখে দিয়েছে, আমি বললাম ভাত খেয়ে খাস, তো ওই জন্য পাশে রয়েছে, তো এটাকে আমি এখন রোদ্রে দিয়ে আসবো। দেখো প্রায় সবকটাই বোটা ছাড়িয়ে নিয়েছি, আর এই বোটাগুলো এখান থেকে আলাদা করে ফেলে দিয়ে এটাকে রোদ্রে দেবো।
কাঁঠালের বীজগুলো রোদ্রে দিয়ে এসেছি। এই যে বর্ষার সময় না হঠাৎ করে একটু একটু যখন কড়া রোদ দেয় তখন কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো একটু রোদ্রে দিয়ে শুকিয়ে রাখলে, রোদ খাইয়ে রাখলে না জিনিসগুলো ড্রাই, মানে ওই যে ফাঙ্গাস অ্যাটাকটা হয় না। কারণ বর্ষার সময় না যে কোনো মশলা দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায়, বিশেষ করে লঙ্কাতে তো ফাঙ্গাস হয় প্রচুর পরিমাণে। তো এই জন্য কন্টেনারে ভরে রেখে একটুখানি মাঝে মাঝে রোদটা দিয়ে রাখলে এগুলো ভালো থাকে, বেশ কিছুদিন ভালো থাকে। আর না হলে খোলা রাখলেও একদিন দুদিন মধ্যেই কিন্তু দোকান থেকে আনার মধ্যেই ওই যে কিন্তু ফাঙ্গাস হয়ে যায় ভেতরে। অনেকে খেয়াল করে না, তবে তোমরা দেখবে লঙ্কা ব্যবহার করার আগে ওইটা যখন ভাঙবে না দেখবে ভেতরে ফাঙ্গাস মতো হয়ে গেছে। ওগুলো খাওয়া কিন্তু খুবই খারাপ, শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো ওই জন্য লঙ্কাটাকে রোদ্রে খাইয়ে রাখতে হবে। আর না হলে ওই গুঁড়ো করে রাখবো, আমি তো গুঁড়ো করে রেখেইছি, তবে ফোড়ন খেতে না অনেক সময় লাগে, যে কোনো কিছু সবজি টবজিতে ফোড়ন খেতে একটু লঙ্কা লাগে তরকারিতে, তাই না? তো ওই জন্যই রেখে দিলাম এটা কৌটা ভরে এই যে রোদ্রে এরকম করে দিয়ে। আর এই যে কুলোটা দেখছো এটা কিন্তু আমার মেয়ের প্রজেক্টের জন্য বানানো হয়েছিল। তো এবার কিন্তু ঢেকে দেবো, কারণ এই শালিক পাখি আমার ছাদে না লঙ্কাগুলো সব খেয়ে নেবে, বীজ পুরো খেয়ে খেয়ে নেবে। তো একটু চাপাও দিয়ে দিলাম, শালিকের উৎপাতের জন্য এটা করা। তো দেখো এই যে রান্না কমপ্লিট, আর এই যে এখন মেয়েদেরকে তো খেতে দেবো। আমি আর কি ওদের খেতে দেবো বলেছি, তবে খেতে দেওয়া হয়নি। তো খেটে নিলাম। আর অনেকটা সময় মেয়েদেরকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ছোটো মেয়েকে। ও ঘুমিয়ে পড়েছে, আমার ইচ্ছে করছিল না ঘুমাতে। চলে এলাম পেছনের দিকে আমাদের খাল পাড়ে এখানে। আর এই গাছগুলো এখান থেকে নিয়ে যাব, কারণ এখানে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে আর এই গাছগুলো এখানে হবে না ভালো। তো এখান থেকে তুলে নিই। আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে, এই যে রাস্তার এখানে দেখো এই যে চলে এসেছি। আর এই যে আমার ঘরটা তো পেছন দিকে দেখো, এই যে তো ঘরের সামনে এই যে আমাদের রাস্তা, তার সেখানে কিন্তু এই মাটি ফেলা হয়েছে আমাদের এখানে। তো এই নতুন মাটির এখানে এই যে দেখো পুঁইশাকগুলো লাগিয়েছিলাম, এগুলো কিন্তু একটু একটু করে বড় হয়ে উঠছে। পুঁইশাকগুলো দেখো 2 পাতার থেকে 4 পাতা হতে শুরু করেছে। আর এই একটা এক দুটো ঘাস হলে না পুরো এখানে জঙ্গল হয়ে যাবে, এগুলোকে ফেলে দেবো। কুমড়ো শাক তো প্রচুর হয়েছে, ননদরা এখান থেকে কিছু নিয়েও গেছিলো। আর দেখো আবার কত সুন্দর ডগা ডগা হয়ে উঠেছে। তো কাল পরশু আবার কিন্তু কুমড়ো শাক খাবো। তোমাদের দাদার তো ভীষণ ভালো লাগে শাক খেতে, আমিও ভীষণ ভালোবাসি শাক খেতে। তো কদিন একটু শাক পাতা কম খাওয়া হচ্ছিলো, আবার এই যে আমরা রুটিনে ফিরে এসেছি। শাক পাতা আমাদের রুটিনে প্রথম আর প্রধান মানে কি বলবো একটা রেসিপি যে আমরা শাক পাতা খাই। তোমাদের হয়তো জানি না কারো শাক পাতা খেতে ভালো লাগে কি না, তবে আমরা কিন্তু ভীষণ ভালো খাই শাক পাতা। আর শাক পাতা খেয়েই হয়তো ঠাকুরের ইচ্ছে এখনও সুস্থ আছি, কোনো রকম সেরকম মারাত্মক শারীরিক জটিলতার সৃষ্টি হয়নি। তো তোমরাও না একটু শাক পাতা বেশি করে খাবে, দেখবে অনেকটা ভালো থাকবে, সুস্থ থাকতে পারবে। তো আমি কিন্তু এখানটা পরিষ্কার করছি, এখন এই গাছগুলো লাগাবো। আর এখানে যে কী পরিমাণে গরম তোমরা কল্পনাও করতে পারবে না, যে এখন এই যে বাইরে কী পরিমাণে গরম লাগছে। আর এখানে আমার সবজি গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে উঠেছে, সেই যে গরমের মধ্যে ওদেরকে জল টেনে টেনে বাঁচিয়ে রেখেছিলাম। তো দেখো এখনই কিন্তু গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আর একটা দুটো বৃষ্টি পেলে না এরা অনেকটা সুন্দর হয়ে উঠবে। আর তখন কিন্তু মানে আর কোনো কিছুই করতে হবে না, শুধু একটু একটা দুটো দিন বৃষ্টি পেলেই ব্যাস এদের চেহারা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। রোদ পাবে তো, রোদ না পেলে না কোনো গাছই ভালো হয় না, জানো তো। দাদা তো খুব একটা পছন্দ করে না যে আমি এরকম রাস্তার পাশে এসে গাছ লাগাই, কিন্তু কি বলো তো গাছ লাগাতে ভালোবাসি। আর এইখানটা না কত সুন্দর রৌদ্র পড়ে, সেই জন্যই না আমি চলে এসেছি। তোমার দাদা কিন্তু আমাকে বকুনি দেবে যে তুমি এই গরমের মধ্যে অসুস্থ শরীরে কেন এসব করতে এসেছো। কিন্তু সত্যি কথা বলতে গাছ লাগাতে আসলে এই সময়টা না আমি ভীষণ আনন্দ অনুভব করি। গাছেদের সঙ্গে থাকতে পারলে আমার মনে হয় শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাগুলো না রাত্রে শুরু হয়। যখন রাত্রে ঘুমানোর সময় তখন কিন্তু সমস্ত ব্যথাগুলো যেন একসঙ্গে হয়ে জড়ো হয়। তো দেখো সন্ধ্যাবেলায় এই যে কাজকর্ম শেষ, গাছেদের জল টল দিয়ে এলাম। আর দেখছি এই যে কেষ্টকলি কি অপরূপ সৌন্দর্যের, তাই না বলো? দেখেই মনটা ভালো হয়ে যায়। আর তার সঙ্গে আরেকটা জিনিস দেখাবো তোমাদের। তো বন্ধুরা তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো টাটা, দেখো।